মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভট্টাচার্য মশাই ফোন করেছিলেন তো, কালকে কি একটা ইন্টারভিউ আছে কোন একটা স্কুলে? হ্যাঁ, বাচ্চাদের স্কুল থেকে বাড়িতেই চিঠিটা এসেছে, কালকে এখানে ভট্টাচার্য মশাই নিজে নিয়ে আসবেন, তাই আজ আর যাওয়ার প্রশ্নই ওঠে না। চাকরির চিঠি এসেছে? রাধার চাকরির চিঠি? আমার জন্য কি কোনো ব্যাড নিউজ আনছে? একটা মেয়েতে রক্ষে নেই, আবার বাবা এসে ছুটছে। কিন্তু বড় মা, হ্যাঁ আমি তো এখানে থাকবার জন্য আসিনি, আর বাবার শরীরটাও ভালো নেই। বাবা এত দূর শুধু শুধু আসবেন, তার থেকে বরং আমি যাই। মা, হ্যাঁ বাবা বলছিল যে আমি তো বাবার কথাটা পরে শুনছি, তুই আগে ওকে বোঝা ওর বাবার কথাটা শুনতে। বাবা বলছে না আজকে রাত্রিটা থেকে যেতে এখানে, এ রাজি হচ্ছে না। তাইতে আমি কি করব? যা থাকার সে থাকবে, না ইচ্ছে হলে থাকবে না। দিদি ভাই, তোমার তো এতক্ষণে নিশ্চয়ই ভাব হয়ে গেছে মাসিমণির সঙ্গে, মাসিমণিকে থাকতে বলে দাও তো, যাও। আমার কারোর সাথে ভাব নেই, সবার সাথে আড়ি। আয় দাদা, আমার ঘরে চল চল চল। মেঘা কি ভাবছে সেটা আমাকে জানতেই হবে। সব শেষ করে দিল ওই মেয়েটা, আমার সব প্ল্যান নষ্ট করে দিল সব। বাপরে বাপরে বাপ, কি চ্যাটাং কথা! ও নাকি রাধা, বাকি আমরা গাধা? আমরা কিছুই জানি না? সব পুজোর মন্ত্র সব কিছু ও জানে, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু নাকি বুঝি না। ছাড়বো না ওকে, আমি ছাড়বো না। এক্ষুনি এই বাড়ি থেকে ওকে আমি বের করে দেবো। দাঁড়া, কি করছিস? মাথা খাটা। ওকে যদি আমরা এক্ষুনি এই বাড়ি থেকে বার করে দিই, তাহলে ইন্দু আমাদের এই বাড়ি থেকে বার করে দেবে। শুনলি না পুরোহিতের মেয়ে ইন্দুর আবার ওকে মনে ধরেছে। তোমার বন্ধু কথার খেলাপ করেছে মা। কি বলেছিলেন উনি? বলেছিলেন তো এই আদিত্যর সঙ্গে আমার বিয়ে দেবেন। হ্যাঁ বলেছিল, কিন্তু এর মাঝখানে কত কাণ্ড ঘটলো বল, কত সময় বয়ে গেল, ওদের চোখের জল তো কত গড়ালো। এতদিন ধরে আমি যে বীজ বুনেছি, আজ তো সেই ফসল আমি তুলবই। বন্ধু মাসিকে আমার কথার জবাব দিতেই হবে মা। হরে কৃষ্ণ। মেঘা, কি করছিস কি তুই? হ্যাঁ বলি, তোর ফসল তুলতে গিয়ে তুই আমার সাজানো বাগানটাকে তো নষ্ট করে দিবি। হরে কৃষ্ণ মানে? ইন্দু আমার সোনার ডিম পাড়া হাঁস, ওকে চটালে যে আমার সব শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ, সব শেষ হয়ে যাবে। চটে যাবে তো চটে যাক। মেঘা, রাগের মাথায় বোকার মতো কথা বলিস না তুই। আমি বোকা নই মা, আমি যা চাই সেটা আমি নিয়েই ছাড়ি। তাতে যদি কেউ চটে যায় তো যাবে। দাঁড়া, তুই কি করবি সেটা আমাকে আগে পরিষ্কার করে বল। শেষ করে দেব, আমি সবকিছু শেষ করে দেব মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভাবলাম কারোর কিছু হয়েছে। হাউ ডেয়ার ইউ! আমার ঘরে ঢোকার সাহস তোমাকে কে দিল? আরে পাততে এসেছিলে তাই না? হ্যাঁ, এই বলো 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 বলো, কে পাঠিয়েছে তোমায়? কে কাজ পাই তুমি বলো। এই গেট লস্ট, বেরো এক্ষুনি, বেরিয়ে যাও এখান থেকে, বেরো। চিৎকার করছো কেন শাকচুন্নি? বেরো, বেরো। ছাড়ো। তুমি কাকে বের করতে দেবে? হ্যাঁ, কাকে বের করে দেবে? তার আগে আমি তোমাকে বের করে দেবো। পুকুর ছেড়ে বলছি, পুকুর বাড়াবাড়ি করো না, পুকুর ছেড়ে দাও আমার। ছাড়বো না, তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাকে বের করে ছাড়বো। পুকুর ছেড়ে দাও বলছি আমায়। কি হচ্ছে নাকি?
ছেড়ে দাও, না হলে কিন্তু নালে কি করবে তুমি? না হলে কি করবো দেখবি? দেখো দেখে গোপাল দিদি ভাই মেঘা পুপুল, এটা কি হলো মেঘা? কি হলো এটা? একটা বাচ্চাকে এইভাবে ধাক্কা দেয় কেউ? আমি ওকে ধাক্কা দিইনি, আমি আমার হাতটা ছাড়াতে গেছি, ও পড়ে গেছে। বাই দ্য ওয়ে, তুমি তুমি আমার উপর চেঁচাচ্ছ? চেঁচাতে হলে পুপুলের উপর চেঁচাও। আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু এখনো পর্যন্ত ওর কোনো ম্যানার্সই নেই। একটা বাজে কথা বলবে না। ম্যানার্স নেই তাহলে এইভাবে ট্রিট করবে একটা বাচ্চার সাথে? কি বলছো? না দোহাই তোদের, থাম তোরা, থাম। দিদি ভাই, উফ, দিদি ভাই তোর কোথাও লেগেছে? লেগেছে রে? লাগেনি তো? একটু দেখ না রাজা, ওর কোথাও লেগেছে কিনা দেখ। লেগেছে? কোথাও লাগেনি তো তোমার? ছাড়ো আমাকে, তোমরা সবাই বাচ্চা, সবাই বাজে, তোমার সাথে আমি কথা বলবো না। দেখেছো তো? হ্যাঁ দেখেছো, ও ঠিক এইভাবেই কথা বলে। আমার সাথেও তো ঠিক এরকমই ও ব্যবহার করছিল। আমার হাতটা ধরে এমন টানাটানি করছিল, আমি জাস্ট হাতটা ছাড়াতে গেছি, তখনই কি মেঘা? তাহলে ওভাবে ছাড়াতে হবে? মেঘা তুই তো সব জানিস, মা আমার অতটুকু মেয়ে, একটু যেতি, ওকে তো ওর মতো করে বোঝাতে হবে। আমরা বড়রাও যদি তাল জ্ঞান শূন্য হয়ে রাগারাগি করতে থাকি তাহলে কি চলে বল? এই রে, এ তো দেখছি বাড়ির সবাই পুপুলের প্রতি ইমোশনাল হয়ে পড়ছে। না 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 বন্ধু মাসে, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। আর তোমরা কি ভাবো বলো তো? আমি পুপুলকে ভালোবাসি না, আমি বুঝি না ওকে। না গো, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বুঝি, কিন্তু মাঝে মাঝে ওর ভালোর জন্য আমাকে ওকে শাসন করতে হয়। ভালোর জন্য তুমি কিচ্ছু করো না, তুমি কারোর ভালো চাও না। ওই যে তখন যে রাধা আন্টিকে বের করে দিচ্ছিলে সেটা বলো। আমি তো দেখতে পেয়ে তোমাকে আটকালাম, আর তুমি তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে। এটাই তো সত্যি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি মালবিকা গুহ, ফারাক্কা থেকে এসেছি। নমস্কার দিদি, আমি রুমা দাস, রাজারহাট সিদ্ধা হ্যাপি ভিলে থেকে এসেছি। আচ্ছা, কিভাবে বন্ধুত্ব? দুজনে তো কাছাকাছিও থাকেন না। আমি সেখানে দিল্লি পাবলিক স্কুল এনটিপিসি ফারাক্কাতে শিক্ষকতা করি, আর ও সেখানেই শিক্ষকতা করতো। ওর সাথে 15 বছর আগে 2009 সালে আমার আলাপ। স্কুলের দিনগুলো কেমন ছিল? দুজনেই টিচার ছিলেন? হ্যাঁ, দুজনেই টিচার। ও এখনো আছে। আচ্ছা, আমি এই বছর রিটায়ার হয়েছি। খুব আনন্দে আমরা কাটাতাম। হ্যাঁ, ও যে এখন রিটায়ার হয়ে গেছে সেটা মানে আমি ভীষণভাবে ওকে মিস করি। যে কোনো ব্যাপারে আমরা দুজনই মানে একই রকম, একই ওয়েভলেন্থের মানুষ আর কি। ও যেমন পজিটিভিটি আমার ভীষণ পছন্দ, যেটা আমি নিজে খুবই পজিটিভ সব ব্যাপারে, অ্যান্ড শি ইজ অফ দ্য সেম টাইপ, একদম একই রকম। সেই জন্য আমাদের দুজনের তালমেলটা খুব ভালো হয় আর কি। কি পড়াতেন দুজনে? আমরা দুজনেই প্রাইমারি সেকশন, বাচ্চাদের নিয়ে আমাদের কারবার। তো কাজের জায়গা থেকে এখন এত প্রাণের বন্ধু, হ্যাঁ, এত বছরের সম্পর্ক, কি পেয়েছিলেন একে অপরের মধ্যে? ভীষণ সরল মনের মানুষ, মানে সব সময় সবাইকে হেল্প করার জন্য ও সব সময় রেডি থাকে, আর সব সময় সঠিক রাস্তা দেখায়। আর ও মানে ভীষণ অর্গানাইজ, খুব এনার্জেটিক। কোনো একটা ডিউটি যদি ওকে দেয়া হয় তখন সেটা ও একদম ফুলফিল করে ছাড়বে। রুমাদি, এখন তো এখানে চলে এসেছেন, এত দূরে চলে গেছে বন্ধু, মিস করেন? একদম প্রত্যেকটা মোমেন্টে মিস করি। হ্যাঁ, মানে ফারাক্কা আমাদের এমন একটা প্রাণের জায়গা, সেখান ছেড়ে কলকাতায় খুব একটা হয় না। না, এভরিডে ফোন কল হয়। আর আমার একটা জীবনের স্বপ্ন ছিল যে দিদি নাম্বার 1-এ আসবো, তোমার সাথে খেলবো। আমি ওকে একদিন গল্প ছলে বলেছি যে দেখ, আমার না খুব ইচ্ছা করে আমার এগুলোতে ন্যাক আছে, ভালোবাসি আমি। ব্যাস, ওর মাথায় ওটা ঢুকে গেছে। ও ওটাকে আজকে মাই ড্রিম কামস ট্রু।
তো একটা মজার ঘটনা বলি দিদি, এমন হয়েছিল যে আমরা গৌড় এক্সপ্রেস হচ্ছে আমাদের মানে ফারাক্কা টু কলকাতার মানে শাটল ট্রেন। তো একবার এমন হয়েছিল আমরা দুজন মানে ফিরছি আর কি, আর পরের দিন স্কুল আছে। এবার গৌড় এক্সপ্রেস ভোরবেলায় ঢুকে যায়, দিয়ে আমরা স্কুল ভ্যাকেশনের পরে জানুয়ারির স্টার্টিং এ। আর ফারাক্কাতে না পুরো মনে হয় দার্জিলিং, একদম পুরো ফগি ওয়েদার, প্রচন্ড ঠান্ডা। এবার কি হচ্ছে, ওর S7 এ পড়েছে, আমার S12 এ পড়েছে, দুজনের দুটো কম্পার্টমেন্টে। বলে রেখেছি কিন্তু ওঠার আগে, এই তুই ফোন করে দিবি ঠিক টাইমে, কারণ বোঝা যায় না, একদম অন্ধকার থাকে। তো মোটামুটি 5টা নাগাদ পৌঁছে যায় ট্রেন, কিন্তু তখন পুরো অন্ধকার থাকে। এইবার কি হয়েছে, ট্রেন তো ও স্টেশনে নেমে গেছে, দিয়ে দেখছে আমি নেই, আমি নামিনি, আমি ঘুমিয়ে আছি, আমি চলে গেছি মালদা। কি অবস্থা! তারপরে মালদায় গিয়ে তাও উঠছি না, আমি ফোন করছি সমানে, তুই কোথায়? বলছি আমি তো ঘুমিয়ে চলে এসেছি। তারপর পাশের একজন ভদ্রলোক বলছেন, ম্যাডাম নামবেন না আপনি, মালদা চলে এসছে। তখন হুড়মুড়িয়ে কি করব, তখন ওখান থেকে যে ডাউন ট্রেন আছে আবার মালদা থেকে ব্যাক টু ফারাক্কা। আর সবচেয়ে আশ্চর্যজনক আর যেটা বলবো আমি, মানে বিশাল অনুভূতি যেটা, দিয়ে দেখছি ব্যাটারি স্টেশনেই বসে আছে তখনও, আর প্রচন্ড কুয়াশা, স্টেশনে একটাও লোক নেই, ও বসে আছে ছাড়া। আমার তো ভয় লাগছে রীতিমতো, কিন্তু ওকে ফেলে কি করে চলে যাব? আমরা বসে আছে, আসবে তখন, তারপরে একসাথে গেলাম। এরকমই যেন সুমধুর সম্পর্ক থাকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কৃষ্ণাদি গঙ্গাদি, প্রথমে প্রতিবেশী, তারপরে বন্ধু, তারপরে শত্রু, তারপরে আবার বেহান। প্রথমে প্রতিবেশী থেকে বন্ধুত্বটা কিভাবে হলো? ব্যাংকে চাকরি করতাম, আমার ছেলেরা খুব ছোট ছোট ছিল। আমি বড় ছেলে তো স্কুলে চলে যেত, কিন্তু ছোট ছেলেকে ওর কাছেই রাখতাম। হ্যাঁ, ছোট্ট, আমার বাড়ির হ্যাঁ পাশের বাড়ি, আমার পাঁচিলের পাশেই ওর বাড়ি। বাড়ির চাবি ইত্যাদি সমস্তই ওর কাছে। আমার বাড়িতে কেউ আসলে ও তাকে ডেকে নিয়ে গিয়ে বসাতো। চিঠি দিতে এলো, পিয়ন আমাদের পেলো না, ওর বাড়িতেই চিঠি দিত। মানে সব কিছু, গঙ্গা আমার তখন সব কিছু ছিল। ও সব গল্প আমার কাছে করবে, আমার বাড়িতে এসে সবাই টিভি দেখা, খুব মজায় কাটছিল। 2015 সালে দেখলাম আমার ছোট ছেলে তখন বড়ই হয়ে গেছে, ও তখন উড়িষ্যায় ইঞ্জিনিয়ারিং করতে গেছিল। ও যখন বাড়িতে আসতো দেখতাম যে মনটা যেন কেমন উদাস উদাস, কেমন কিছু জিজ্ঞাসা করলে এই হ্যাঁ বলছে, কিন্তু কি বললাম সেটা শুনলই না। হ্যাঁ কেমন, আমি তখন বললাম কি হলো তোর, কি হলো বলতো, কি হয়েছে? বলছে মা আমি কন্যাকে খুব পছন্দ করি, আমি ওকে বিয়ে করব। আমি না আকাশ থেকে পড়লাম। আমি ছোট থেকে ওকে মেয়ের মতোই দেখেছি, একদম খুব ভালোবাসি, কিন্তু বৌমা হঠাৎ করে বৌমা বলতে হঠাৎ শুনে খুব শক লেগেছে। আমি তো বলছি যে না না তা কি করে হয়, হ্যাঁ না হবে না হবে না এইসব বলেছি। তো খুব মন খারাপ করে ঘুরে বেড়ায়। আমি একদিন ওদের বাড়ির সামনে গেলাম, গিয়ে ওকে খুব করে কথা শোনালাম। হ্যাঁ তুমি তোমার মেয়েকে সাবধানে রাখতে পারো না, হ্যাঁ আমি তো আমার ছেলেকে ইয়ে করি দেখি। এসব করে এত বকেছি, মানে এত আজে বাজে কথা বলেছি যে ও খুব রাগ করে বলছে আপনার ছেলের সাথে আমি বিয়ে দেবো না। তার আগে ও তখন জানতো না ওদের সম্বন্ধ ব্যাপারগুলো। ও এসে ওর মেয়ের কোথাও সম্বন্ধ ঠিক হলে বলতো যে দিদি এখানে একটা সম্বন্ধ ঠিক হয়েছে, সব শুনতাম, শুনে বলতাম না 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 ওখানে বিয়ে দিও না। হ্যাঁ ওই পণ চাইলে তুমি বিয়ে দেবে না। মানে গঙ্গাদিও জানতেন না মেয়ে এইসব করছে? হ্যাঁ ওর বিয়ে ঠিকও হয়ে গেছিল প্রায় দুটো। হ্যাঁ তাহলে আপনি গঙ্গাদির উপর বেকার ছেড়েছিলেন, উনিও তো কিছু জানতেন না। না হ্যাঁ কিছু জানতো না, কিন্তু আমি গিয়ে বললাম তোমার মেয়েকে তুমি ইয়ে করো না, সাবধানে রাখো না, এ করো না, খুব বকাবকি করেছি। তখন আমি আবার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেললাম। আপনি অন্য জায়গায় বিয়েও ঠিক করে ফেললেন? হ্যাঁ আমার মেয়ে আবার এই বিয়েটা ভেঙে। তারপরে একদিন আমি ভাবলাম যে না না ওকে বলিনি, আর মুখ দেখা দেখিনি না, আর মুখ দেখাতেই নেই, ওকে বলিও নি কিছু। আমি মনে মনে ভাবলাম না এই বিয়েটাই দিয়ে দেওয়া ভালো, মেয়েটাও ইয়ে হবে, দুঃখ পাবে, ছেলেও কিরকম আমি বিয়ে দেবো, তার সাথে যদি ঠিক মতো ইয়ে না হয়, সে যদি ভালো না হয়, ওর সাথে তো কথা নেই। হ্যাঁ আমি তখন নিজেই সব ঠিক করেছি। হ্যাঁ ওদের নাম টামগুলো জানতাম, ছেলের নাম এই পিওনে বাই পোস্ট ওর বাড়িতে কার্ড পাঠালাম। হ্যাঁ লজ ভাড়া করে সেখানে রিসেপশনের মতো ব্যবস্থা করেছি, আর রেজিস্ট্রি হবে। কিন্তু ও কি করলো, সেই পুরোহিত নিয়ে গিয়ে ওখানে একটা
একটা ধার করে সব অনুষ্ঠানগুলো করলো আর কি। তখনও কথা নেই, ওর সাথে কথা নেই, ওদের বাড়ি থেকে যারা এসছে তাদেরকে কোনো কথা নেই। ওরা ওইখানে ইয়ে করছে, আমি ওখানে যাইও নি, কারণ আমি তখন বাধ্য হয়ে বিয়েটা দিয়েছি। তো তারপরে আবার কখন যেন গঙ্গাকে তো ছাড়া চলবে না, হ্যাঁ গঙ্গাকে আমার চাই, ওই তেতোটা এখন জগায় মাথায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে জনাইতে আমরা রয়েছি এবং জনাইতে রয়েছি সেই শাহবাড়িতে যাদের মনোহরা বিখ্যাত। কতজনের পরিবার এখানে, কতজন থাকে? 46 জন। আপনি এই বাড়িতে কত বছর বিয়ে হয়ে এসেছেন? 32 বছর। আপনি কি দোকানের সাথে কোনোভাবে যুক্ত? আপনি? হ্যাঁ, যখন প্রয়োজন হয়, মানে যখন খুব বেচা কেনা হয় তখন আমি যাই। এই যে আপনাদের দোকান, এটা দোকানটা কতদিনের? দোকানটা প্রায় 40 বছর হলো। কিন্তু জনাইয়ের যে মনোহরা, তার ইতিহাস তো অনেক লম্বা। হ্যাঁ, অনেক লম্বা। আপনাদের দোকানটা কিভাবে হলো বা শুরুই কি করে হয়েছিল? বর্দা ছিলেন, উনি একটা তেলে ভাজতেন, সেখান থেকে আমার বৌদি বললেন যে একটা দোকান দাদাকে দেখে দাও। তখন ছাঁচাপাড়া দোকান ছিল, ছোট্ট দোকান, মানে 10 ফুট বাই 5 ফুট দোকান, লম্বা দোকান। ওইখানটাই একটা শোকেস লাগিয়ে কোনো রকমের ধার দেনা করে দোকানটা শুরু করেছিলাম। আপনি তো এই বাড়িতে কতদিন এসছেন জেঠিমা? কতদিন? 76 সালে এসছেন। হ্যাঁ। তো 47 বছর আগে বাড়ির পরিবেশ কিরকম ছিল? কষ্ট আমরা করেছি, বা আমার শাশুড়ি মাও খুব কষ্ট করেছে। দোকানে ময়লা সব আমাদের বাড়িতে আসতো, আমাদের সব ভেঙে টেঙে তুলে দিতুম, যে বাড়িতে চিনি পর্যন্ত বাড়িতে আসতো। আচ্ছা। জন্মাষ্টমী থেকে আমাদের নারকলের কাজ শুরু হলো। নারকল দিয়ে কি হতো? চন্দ্রপুলি হতো, তারপরে পুজোতে ছাওয়া দরকার, তখন তো মেশিন ছিল না, আমার শাশুড়ি মা বাটতো, আমি কুটতুম। তারপরে তো আমার যা পরে এসেছে, তারপরে ও আসতে পর্যন্ত বললো এত কষ্ট করে করে যায় না, মেশিন কেন বলতে 3টে বোধহয় মেশিন, নারকল বেটে 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 সে মেশিনে। আপনিও করতে পারতেন এগুলো? তখন তো ছোট মা আসেনি, আমার দিদু ছিল, মা ছিল, এবার ওরা নারকলটা ছুলে দিত, এবার সেগুলোকে মানে নারকলের গাটাকে কাটারি দিয়ে দিয়ে পরিষ্কার করতে হতো, সাথে বড় নৌকোতে আমাদের ভিজোতে দিতে হতো। এইসব যেমন পরপর একটা স্টেপ থাকে, তো যাই স্টেপের পর একটা স্টেপ। মনোহরার ইতিহাস কি শুনেছেন এখান থেকে? আমাদের জনাই গ্রামটা পুরো জমিদারি এলাকা, এখানে আমাদের অনেক জমিদারি বাড়ি আছে, যেমন পার্বতী মুখুজ্জে বাড়ি, কর্তা বাড়ি, এরকম অনেক আমাদের বাড়ি আছে। সেই রকম একটি বাড়ি পার্বতী মুখুজ্জে বলে একজন ছিলেন, ওনার বাড়িতে এই মিষ্টিটা ময়রাকে বলেছিল তৈরি করতে, কিন্তু কোনো কারণে উনি আসতে পারেননি। তখন তো একটা ফ্রোজেন ব্যবস্থা ছিল না, ওরা ওই মিষ্টিটাকে তখন একটা মানে কোটিং দিয়ে দিল, মানে চিনির রসেতে বুড়িয়ে দিল, যে কারণে 1 সপ্তাহকাল যাবৎ ওই যে কোটিংটা থাকার জন্য সন্দেশটা গন্ধ হতো না। তারপরে উনি এসে ওই মিষ্টিটার নাম দিয়েছিলেন। নিকুতির ব্যাপারটা জানবো। নিকুতি তো শান্তিপুরের জানতাম, শান্তিপুরের নিকুতি কিন্তু খুব বিখ্যাত। আপনাদের এখানে নিকুতি হয়? আমাদের নিকুতি। জনাইতে যেন নিকুতি বিখ্যাত, এটা জানতাম না। এই দুর্গাপুজোতে, কালী পুজো, ভাই ফোঁটাতে আমরা নিকুতি দিয়ে শেষ করতে পারি না খাবারে। আর জি বাংলার পর, যেটা মিঠাই সিরিয়ালের পর, মনোহরাটা চাহিদাটা অসম্ভবভাবে বেড়ে গেছে। মিঠাইটাই দেখানোর পরে অসম্ভবভাবে বেড়ে গেছে। আমাদের ব্যবসা খুবই বৃদ্ধি হচ্ছে মনোহরা। বাংলা সিরিয়ালে জয় হোক। এই বাড়িতে প্রধান বিষয় কি, এক কথায় কি হবে কাবেরী? আমরা সবাই মিলে এক হাঁড়িতে এখনো একসঙ্গে খাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠিক আছে, হয়ে গেছে। জিষ্ণু, আমাদের না একবার গানটা প্র্যাকটিস করতে হবে। একবারও আমরা প্র্যাকটিস করিনি ঠিক করে, এতগুলো লোকের সামনে কি করে গাইবো? গানটা খুব বেশি ক্যাজুয়ালি নিয়ে নিচ্ছি বোধহয় আমি, ঠিক হচ্ছে না। আর এইসব গানের জগতে আমার আশা কেন জানো? তোমাকে আমি বলিনি এর আগে, এইসব গান ফান করতে আসে আমার নীলের জন্য। হ্যাঁ, নীলই বলেছিল আমাকে এসব করার জন্য। নীল। হ্যাঁ, আমি শুনেছি, তুমি আগে আমাকে বলেছো। বলছি মেঘ, তুমি
তুমি বাথরুমে যাও না, একটু বমি করার চেষ্টা করো, তোমার নেশা হয়ে গেছে। আমার মনে হয় কোন ড্রিঙ্কে মদ ছিল। নীলকে না আমি এটার জন্য কৃতজ্ঞতাও জানিয়ে এসেছি যে নীল থ্যাংক ইউ, তোমার জন্য এত লোকের সামনে দাঁড়িয়ে আমি গান করতে পারি, এত লোক আমার গান শুনে আনন্দ পায়, সবটা তোমার জন্য। আমি বলে এসেছি নীলকে। মেঘ, যে কোনো মুহূর্তে তোমার বাবা চলে আসবেন, তার আগে তোমাকে ঠিক হতেই হবে। তুমি তুমি আবার বাথরুমে যাও, বাথরুমে গিয়ে গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা করো, দেখবে তোমার নেশা কেটে যাবে। প্লিজ মেঘ, প্লিজ চেষ্টা করো। আচ্ছা, আমি আমি তোমায় নিয়ে যাচ্ছি, এসো। আবার কি হলো? নীল আমাকে কেন জিজ্ঞেস করলো যে আমি কেন ওকে থানায় বাঁচাতে গেছি, ওই জিজ্ঞেস করছে আমি কেন গেছি। ওকে বোঝে না, কিছুই বোঝে না, সত্যি কি বুঝতে পারে না যে আমি ওকে কতটা ভালোবাসি, কিছুই বুঝতে পারে না। আমি নীলকে ছাড়া কোনোদিনও কাউকে ভালোবাসিনি, আর নীলকে আমি এতটা ভালোবেসেছি যে আমার ভেতরে আর কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। আমি সবটা দিয়ে ওকে ভালোবেসেছি, আর আমাকে জিজ্ঞেস করছে আমি কেন থানায় গেছি। আমাকে একটুও বিশ্বাস করে না, একটুও ভালোবাসে না, ওকে কেন বিশ্বাস করে না। বুঝতে পেরেছি। তুমি চলো তো, চলো, আমার হাত ধরো, ওঠো 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 ওঠো, আস্তে আস্তে ওঠো, সাবধানে, এসো এসো এসো, আস্তে আস্তে। একটা কথা বলো তো, আমি কি তোমার সঙ্গে অন্যায় করছি? মানে আমি তোমার অ্যাডভান্টেজ নিচ্ছি? তুমি তুমি প্লিজ এসব কথা বলা বন্ধ করো। না, আমি কি তোমার ইমোশন নিয়ে খেলা করি? মেঘ, আমি বুঝতে পারছি না তুমি কেন এসব আবর্তনের কথাগুলো বলছো। কৃষ্ণ, আমি কি করবো কৃষ্ণ? নীলকে খুব ভালোবাসি, নীলকে খুব ভালোবাসি কৃষ্ণ। আমি নীলকে ছাড়া কিছু দেখতেই পাই না, কিছু কিছু ভাবতেই পারি না নীলকে ছাড়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চমৎকার জায়গাটা তো, সুন্দর ব্যবস্থা করেছে। বাবি, ভেতরে চলো। ভেতরে যাবে না? যাবো যাবো তো বটে, অন্ধকারটা হুশ করে নেমে গেল। একটু আগে এলে না জায়গাটা ঘুরে ভালো করে দেখা যেত। ওদিকে জিষ্ণু তো ঢুকে গেছে মেঘের ঘরে, আর ভাবি এখানে দাঁড়িয়ে রিসর্ট দেখছে। এটাই তো মহেন্দ্রক্ষণ, এই সময়টাতেই তো ভাবি তোমাকে এদের একসঙ্গে দেখতে হবে। ওয়াও, অ্যামেজিং! এটাকেই তো বলে পারফেক্ট টাইমিং। মেঘ, মেঘ, কি হলো মেঘ? এখন ঠিক লাগছে? মেঘ, কি হলো বলো, ঠিক লাগছে? আর কি বমি হবে? কি হলো, কিছু বলছো না কেন? সবসময় আমার সাথে কেন বলো এরকম খারাপ হয়? ওর সাথেই কেন এরকম হয়? আর আমি কি এতটাই খারাপ নাকি যে ও সবসময় আমাকে তুমি ভুল বলছো? মেঘ, মেঘ দেখো, এবার কিন্তু তোমাকে একটু কন্ট্রোল করতে হবে নিজেকে। আঙ্কেল চলে আসলে তোমার যদি এই অবস্থা দেখে কি হবে বুঝতে পারছো? কেন, কি হবে? আমার কি হবে? কি আবার হবে? উনি কষ্ট পাবেন, আবার ভুলও বুঝতে পারেন। মেঘ প্লিজ প্লিজ চলো তো, চলো ঘরে চলো।
ওকে আঙ্কেল আসুন। এক মিনিট এই এসো। বলছি আপনারা কি মিস রায়ের রুমের দিকে যাচ্ছেন? হ্যাঁ, আপনিই তো আমাদের রুম নাম্বারটা বললেন। আচ্ছা ইনফ্যাক্ট ওরা অনেকক্ষণ ধরে মিস রায় আর জিষ্ণু সেনের জন্য ওয়েট করছে এখানে। ওরা মিডিয়ার লোক, ওরা মেঘ রায় আর জিষ্ণু সেনের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য এখানে এসেছে। ম্যাডাম, আমরা তো ইন্টারভিউ নিতে এসেছি। আসলে অনেকক্ষণ ধরেই আমরা এখানে ওয়েট করছি। হোটেল কর্তৃপক্ষ আমাদের এখানে বসিয়ে রেখেছে। আমরা কি একটু আপনাদের সঙ্গে রুম অবধি যাব? আসলে ওনারা তো আমাদের ভেতরে যেতে দিচ্ছে না, তাই জন্য আপনাদের রিকোয়েস্ট করলাম। না, আমরা তো বাইরের লোককে রুম অবধি যেতে দিতে পারি না, তাই না? আপনারা যে আসবেন সেরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিলই না। আমাদের কাছে ইনফরমেশন ছিল বাড়ির লোকেরা আসবে। আপনারা এবার শুধু বসে আছেন কেন? আপনারা জানিয়ে দিন না ফোন করে যে আপনারা এসেছেন, আপনারা কথা বলতে চান। আসলে আমরা দুজনকেই কল করেছি, ওরা কেউ ফোন ধরছে না। দেখো, আমার কথাটা একটু শোনো। সব শুনো। নীল, আমাকে আরে তুমি আমার কথা আস্তে সাবধানে। মেঘ, ঠিক আছো তুমি? মেঘ তুমি ঠিক আছো? মেঘ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি জানেন আপনাদের এই বাড়িটা প্রমোটারের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন শুধু মল্লিকা দেবীর সইটা বাকি। আর মল্লিকা দেবী যদি মরে যায় তাহলে ওনার অংশটা এই পরিবারের অন্য কেউ পেয়ে যাবে। ও স্নায়ুরোগের শিকার হতো বারবার, মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে যেত, মানে হিস্টেরিয়া মতন ছিল। ওই ধাক্কার পরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, আর গাড়ির তলায় যে চাপা পড়ে সে? জানা যায়নি, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মানে সে কি? পুলিশ অনেক তদন্ত করেছে। শোনা যায় যে লোকাল লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেছিল, ব্যাস এই অবধি। তারপরে সে বেঁচে ছিল না মরে গেছিল জানা যায়নি। জাজ, বলো। কিচ্ছু পাওয়া যায়নি। নন্দিতা, একটা কাজ করো তো, তুমি কুয়োতে লোক নামো। কি বলছো? আমার সিক্সথ সেন্স বলছে কুয়োর মধ্যেই কুঠারটা পাওয়া যাবে। আচ্ছা মল্লিকা ম্যাম, আজকে কি আপনার কোনো শো আছে? হ্যাঁ, আজ রাতে আমার শো আছে। সাবধানে থাকবেন কিন্তু। কেন? যে ঘরে ঢুকে মারতে পারে সে তো খোলা মঞ্চে অক্লেশে আপনাকে মারতে পারবে। জাস্ট একটা ছোট্ট বুলেট, ব্যাস, আর কিছু তো লাগবে না। বি ভেরি কেয়ারফুল মল্লিকা ম্যাম, সাবধানে থাকবেন। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে জাজ সান্যাল। থ্যাংক ইউ। আপনার এই কেসটা আমি সলভ করব। পারবে না, জীবনে পারবে না। পারবই আমি। আপনি জানেন আপনাদের এই বাড়িটা প্রমোটারের হাতে তুলে দেওয়া হয়েছে। কে বললো তোমাকে এ কথা? আপনাদের অঞ্চলের একজন নামী লোক, বিনয় সাহু, প্রমোটার। সেই বিনয় সাহুর হাতে এই বাড়ির কাগজপত্র অলরেডি চলে গেছে। এখন শুধু মল্লিকা দেবীর সইটা বাকি। মল্লিকা দেবীর সইটা হয়ে গেলেই ব্যাস, সবটা হয়ে গেল। আর
মল্লিকা দেবী যদি মরে যায় তাহলে ওনার অংশটা এই পরিবারের অন্য কেউ পেয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাতটা পাকিয়ে নে উৎসব, তোর লেখার হাতটা পাকিয়ে নে। তোর বাংলাটা তো খুব একটা ভালো আসে না, সেটা তুই খুব ভালো করেই জানিস। প্লেটগুলো লেখার আগে একবার ভালো করে কাউকে দিয়ে রিড করিয়ে নিস, চেক করিয়ে নিস। নাহলে লেখাগুলো কেমন যেন হাস্যকর হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? তুই কি মিন করতে চাইছিস বর্দি? আমি মিন করতে চাইছি যে ইউ আর ভেরি মিন উৎসব। ইয়েস, ইউ আর ভেরি মিন। তুই এখন যেতে পারিস। আর হ্যাঁ উৎসব, তোকে যে ফ্রিতে কনসালটেন্সি দিচ্ছে না দিব্যা সেন, তাকে বলে দিস এই খবরের কাগজের ইন্ডাস্ট্রিতে যে মাথায় বসে আছে এই কৌশিকী মুখার্জি, প্রত্যেকটা খবর কিন্তু তার নখদর্পণে। তার থেকে না দিব্যা সেন বাদ আছে, না উৎসব মুখার্জি বাদ আছে। যে ডার্টি পলিটিক্সটা শুরু করেছে না দিব্যা, তার শেষ কিন্তু আমি করব। আমি কাল সকাল হতে দে বর্দি, বোম ফাটবে, বোম। বৃন্দাবন বাবুকে এক্ষুনি ডাকো। আমার ফ্যামিলিতে ডার্টি গেম শুরু হয়ে গেছে, ডার্টি গেম। স্বপ্নেও কখনো ভাবিনি আমি। আসবো ম্যাডাম? উনি এসেছেন, আশিস বাবু? হ্যাঁ হ্যাঁ, উনি এসছেন। আসুন আশিস বাবু, আসুন। ইয়েস মিস্টার আশিস, এই যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনাকে সফট কপিটা মেল করে দিয়েছি, এটা রইল আপনার হার্ড কপি। ঠিক 12 দিন পর আপনি কোম্পানিতে জয়েন করছেন, ডেটটা এখানে মেনশন করা আছে। আপনি যে স্যালারিটা ওখানে পেতেন তার দ্বিগুণ স্যালারি পেতে চলেছেন, এবং যে পজিশনে আপনি আছেন তার থেকে আপনার পজিশনও কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু এত দাক্ষিণ্য কেন? কালকে সকালে যে নিউজ প্লেটগুলো তৈরি হবে সেগুলো শেষ মুহূর্তে চেঞ্জ করার ক্ষমতা একমাত্র আপনার আছে, মানে সেগুলো তত্ত্বাবধানে আপনিই আছেন, তাই না মিস্টার আশিস? ইয়েস ম্যাডাম। কালকে সকালে কৌশিকী মুখার্জি আর সমরেশ চট্টোপাধ্যায়কে নিয়ে ফলাও করে লেখা হবে দিব্যা সেনের ট্রায়াঙ্গল লাভ স্টোরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রিয়াঙ্কা আসেনি? না না, আমি প্রিয়াঙ্কাকে ইচ্ছে করে একটু দূরে দূরে রাখছি। ওকে যদি আমি এখন সব ব্যাপারে ইনভলভ করি না, তাহলে তাহলে কি হবে, শিমুল অ্যালার্ট হয়ে যাবে। কি গো, তুমি এলে না? প্রতি ও তোমরা কথা বলছিলে না? এই না না শিমুলদি, আমি তো পরাগদাকে বলছিলাম যে থ্যাংক ইউ পরাগদা, আজকে তোমার ওই ছাত্রী থেকে এখানে না আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সেই আমিও তো একই কথা বলছিলাম। দেখো, যে ছাত্রী সে তো ছাত্রী, আর সে যেভাবে ভাবনা চিন্তা করে এমন তো কোনো মানে নেই যে আমাকেও ঠিক একইভাবে ভাবনা চিন্তা করতে হবে।
আমি তো ঠিক করেছি যে ওকে আর বেশি অ্যালাউ করবো না কোনো কিছু। প্রতীক্ষা বলছি, তুমি কি আসবে? ডাকতেই এসেছিলাম তোমাকে। আরে হ্যাঁ শিমুলদি, আমিও তোমাদের সাথেই যাব। আসলে পরাগদাকে দুটো কথা বলতাম। শোনো, তুমি ওকে বিয়েতে নেমন্তন্ন করে ফেলেছ, তাতে কোনো অসুবিধে নেই পরাগদা, কিন্তু এরপর থেকে না ওই মেয়েটিকে আর না ধারে কাছে রেখো না, বুঝলে? আমার ওই মেয়েটিকে একদমই ভালো লাগে না। আমার জীবনটা কি সত্যি নতুন করে শুরু হতে যাচ্ছে আবার? পড়া কি সত্যি মানুষের মতো মানুষ হয়ে উঠবে আস্তে আস্তে, নাকি আমি বেশি আশা করছি? আমার শ্বশুর বাড়িটাও কি মনের মতো হয়ে উঠবে? শিমুল, হ্যাঁ একটা কথা না বলে পারছি না বাপু। এই প্রতিকাদের বাড়ির লোকে একেবারে সবার জানে নেকো, খুবই কেপন যাকে বলে। একটা করে মিটে নিয়েছে সবাইকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, অঙ্গ নিয়ে আসে নাকি কি? ওর মাথা বড্ড কেপন। শোন, আমার মা বাড়িটাও খুব কেপন আমি জানি, কিন্তু তুই যখন আমাদের বাড়িতে এলি তারপর থেকে আমার মাকে কি সুন্দর বদলে দিতে পারলি তুই। এখন আমার মা বাড়িতে লোকজন এলে কত সুন্দর খাওয়ায়, যত্নআতি করে। আর ওরা এইটুকু নাড়ুর মতো করে একটা করে মিষ্টি এনেছে, আমরা খাইনি বলে জানো একদম বেঁচে গেল। এখন তো আমার খিদে পেয়েছে। প্রতীক্ষা, যা তোমাকে বল, যা যা ভালো ভালো রান্না হয়েছে আমাকে দিতে। পুতুল দি, কি হচ্ছে নাকি? কি হচ্ছে? ওটা আমার ভাই বউ হতে যাচ্ছে নাকি? ওকে তো আমি আলাদা করে এসে বললাম, ওইটুকু বুদ্ধি আছে আমার মাথায়। ও মা দেখো। আরে পুতুল দি, তুমি খাবে সেটা আমাকে আগে বলবে তো, বলো। আরে কি মুশকিল, এত খাই খাই করছিস কেন তুই? আমরা তো বাড়ি চলে যাবো একটু পরে। খিদে পেলে যে আমার পেটটা গুড়গুড় করে, পেটটা একটু জ্বালা জ্বালা করে, তুই জানিস না গো? হ্যাঁ, আমার খিদে পেয়েছে বলে তো এখানে বলতে এলুম। ও মা, সেটা কি প্রতীক্ষা আর আমার ভাই গুজু গুজু পুষি পুষি করছে। এই প্রতীক্ষা, তোর বাসির ঠাকুর হয় না? এত কথা কিসে তোর ওর সাথে শুনি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরা দুজনে তো একসঙ্গে গেছে। কোন দুজনে? কেন? আরে বাবা, আমার দাদা আর বৌদি। হ্যাঁ, তারা দুজন তো এখানে একসঙ্গেই আছে। ওই মহিলা বুঝতেও পারছে না যে ওর কপালে কি বাঁশ আসতে যাচ্ছে। পলাশ, আমি এখন এইসব কথা বলতে পারবো না, বুঝতে পারছো না? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, আশেপাশে অনেক লোক আছে। যাকে ঠিক আছে, আর একটা দিন, তারপর অলক্ষ্মী বিদায়ের সেলিব্রেশন করব। কি গো, নিশ্চয়ই আমার দেওরের সাথে কথা বলছো? আরে শিমুলদি দেখো না, বারবার করে ফোন করে চলেছে আমাকে। তো ফির মানা কর দো না। একদমই তাই। আর তুমি বলে দাও ওকে যে তুমি তো এখন আমাদের হেফাজতে রয়েছো, এতবার করে ফোন না করলেও চলবে। এখন গায়ে হলুদের পুরো রিচুয়ালটা হওয়া বাকি রয়েছে, বারবার ফোন করলে তো হবে না ভাই, ফোনটা রাখতে বলো। হ্যাঁ, और डांस गाना ये सब भी बाकी আছে, हल्दी भी बाकी আছে। চলো চলো চলো। তুমি শুনতে পাচ্ছ তো? আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। তোমরা হচ্ছ না মনে হচ্ছে না, হলেই হবে। अभी होगा। ঠিক আছে, এসো 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 এসো। এরকমই তো একটা সংসার চেয়েছিলাম, আনন্দে ভরপুর থাকবে সব সময়। ঠাকুর শেষ পর্যন্ত মুখ তুলে চেয়েছে। শতদ্রু, আমার মনের একটা অংশ তোর কাছে জমা আছে ঠিকই, তোকে আমি ভালোবাসি। পরাগ যদি আমাকে খুব ভালোবাসতো, হয়তো তোকে, তোর প্রতি আমার ভালোবাসাটা কমে যেত ধীরে ধীরে। পরাগ আমাকে কোনোদিন ভালোবাসতে পারেনি। এই কিরে, তুই এতক্ষণ দাঁড়িয়ে আছিস কেন? আমাদের নাচ গান হয়ে গেছে বাবা, চ ওর মাথায় জলটা ঢেলে পুরো রিচুয়ালটা সেরে ফেলি, বাড়ি ফিরতে হবে না আমাদের? হ্যাঁ চলো।
শিমুল কি হলো? নাচ করছিলে, আনন্দ করছিলে বলে আমি ডাকিনি তোমাদের। স্নান করতে হবে, চলো চলো চলো। এই কি ব্যাপার, এত আনমাইন্ডফুল লাগছে কেন? সবসময় দেখছি কেমন অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছিস। কোথায় বিপাশা দিন? না তো। শিমুল একটা কথা বলবো, শ্বশুরবাড়ির লোক এখন ভীষণ ভালোবাসছে তো, পরাগও ভীষণ ভালোবাসছে, এই সবটা ভুলে যাচ্ছ তুমি। ভুলে যেও না, মেয়েটা কম জ্বালায়নি তোমায়, তোমার শ্বশুরবাড়ির লোক তোমায় কম জ্বালায়নি, কম অপমান করেনি। পরাগ তো সব থেকে বেশি অপমান করেছে। আজ এই কদিন এইটুকু ভালোবাসা পেয়েছো বলে নিজের 100 ভাগ উজাড় করে দিও না শিমুল, কথাটা মনে রেখো তুমি। আচ্ছা তোমরাও না আছো সত্যি, কি করছো বলো তো? মেয়েটা দাঁড়িয়ে আছে, চলো চলো চলো, দেখি দেখি দেখি, এবার স্নান করানো হবে তো, হলুদ খেলা হয়ে গেছে। বসো বসো প্রতীক্ষা, বসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। আমি খুব খারাপ একটা কাজ করতে এ বাড়িতে এসেছিলাম। তুই আবার কি খারাপ কাজ করবি? আচ্ছা মেয়ে, আরে ঘুম থেকে উঠে মাথা পাতা সব ঘুরে গেছে দেখি। না, আমার কথাটা শোনো, আমি সত্যি একটা খুব খারাপ কাজ করতে এ বাড়িতে এসেছিলাম। কিন্তু তোমরা এত ভালো যে তোমাদের কাছ থেকে এই কথাটা আমি লুকাতে পারবো না। আমি রাহুলের স্পাই হয়ে বাড়িতে এসেছিলাম। ওর চর হয়ে আমি এ বাড়িতে এসেছিলাম যাতে অর্জুন আর অর্জুনের ফ্যামিলির সবার ব্যাপারে সব খবর আমি ওকে দিতে পারি, আর সেই খবর ব্যবহার করে রাহুল যাতে তোমাদের সবার ক্ষতি করতে পারে। কিন্তু তোমরা সেসব না বুঝে আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমি তোমাদের ঠকাতে পারবো না গো। তাই আমি চলে যাচ্ছি। দাঁড়াও মিলি, কোথাও যাবে না। রাহুলের চর অর্জুন সান্যালের বাড়িতে ঢুকলো, এক রাত থাকলো, আর সে অর্জুন সান্যালের হাত ফসকে বেরিয়ে যাবে, সেটা তো হতে পারে না। তাকে জবাবদিহি করতে হবে। বলো মিলি, কি করে পেলে তুমি এত সাহস? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি রাহুলের স্পাই তো? তার মানে আমার খবর রাহুলকে পাচার করার জন্য তুমি এখানে এসেছিলে, তাই তো? মানে আমার থেকে খবর বার করার জন্য তুমি রাহুলের কথায় আমাকে বিয়েও করে নিলে। বাহ, চমৎকার। তোমাকে দেখে তো মনে হয়নি মিলি যে তুমি এভাবে মানুষকে ঠকাতে পারো। আমি বানিয়ে বললাম, আর আপনি বিশ্বাস করে নিলেন যে আমি রাহুলের স্পাই। আমার তো মনে হয়েছিল আমার গার্জিয়ান এঞ্জেল আমাকে আমার থেকেও বেশি চেনে, বেশি বোঝে। আমি এত নিজ কাজ করতে পারি, এটা আপনাকে বিশ্বাস করাতে সব থেকে বেশি অসুবিধা হবে আমার। কি হলো, কোনো উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও। ব্যাস ব্যাস দাদু ভাই, ব্যাস চুপ কর তুই এবার। আচ্ছা, ওর মুখ দেখে তোর মনে হয় ও রাহুলের স্পাই হতে পারে? ও তো সারাক্ষণ নিজেই ভয় টকটক করে কাঁপছে। আচ্ছা, আমি কি এতদিন যে এই ছেলেদের গাধা পিটিয়ে ঘোড়া করলাম, তা আমাকেও মানুষ চেনাবে? বলো দেখি। হ্যাঁ, ধুর, তুই বিশ্বাস করছিস এই কথাগুলো? সত্যি আর কেউ করছে না, কিন্তু আপনি এত সহজে সবটা বিশ্বাস করছেন অর্জুন।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এমন কি বললে মিনিকে যে ও চলে গেল? আমি কি বলবো বাবুই? ওরে বাবা, এই কথাটা তো আমি মিলিকে বলেছিলাম, সেটা ভাগ্যিস বলেনি মিলি। তুই তো নিজের কানেই শুনবি মিলি কি বললো। একটা ক্রিমিনাল, আর তুই তো কিছুক্ষণ আগেই ওর চোটপাট করছিলি। মা, মিলি ক্রিমিনাল না। মিলি যে সত্যি কথাটা বলছিল না মা, ওর মুখ থেকে পরিষ্কার বুঝে যাচ্ছিল। তুই মেয়েটাকে খুব ভালো করে চিনে গেছিস, তাই না বাবুই? ও কি করতে পারে কি করতে পারে না তুই সব বুঝে গেছিস। অথচ দেখ, আজকাল তুই তোর মাকে চিনতে পারিস না, এত এত প্রশ্ন করিস, তার জবাব চাস। আরে মেয়েটা নিজের মুখে নিজের অন্যায় স্বীকার করলো, আমি কি বলবো ওকে? দেখ নীলু, অর্জুন যেমন ছেলে হিসেবে তোকে চেনে, আমরা সবাই তোকে ভালো করে চিনি। তুই কি বলতে পারিস, তুই কি করতে পারিস, আমাদের একটা আন্দাজ আছে। তুই মিলিকে এমন কি বলেছিস বলতো চলে গেল? বড়দা, আমার কথাটা শোনো। আরে শোন, কি কথা শুনবো তোর? তুই তো মিলিকে রেখেছিলিস তোর ঘরে, অনেকক্ষণ ধরে কথাও বলেছিস। এখন কি কথা বলেছিস সেটা সকলের সামনে বলে দিলেই তো হয়ে যায়। বল। তুমি কাল রাতে ডেকেছিলে মিলিকে? কথা হয়েছিল ওর সাথে? হ্যাঁ ডেকেছিলাম, কথা হয়েছে। আমি তো আর বোবা নই যে ডেকে নিয়ে গিয়ে চুপ করে বসে থাকবো। আরে আমার কোনো অধিকার নেই ওকে ওর সঙ্গে কিছু কথা বলার? হ্যাঁ, আমি নাকি ওর শাশুড়ি? এক মিনিট। ও, তার মানে তুই কি বলতে চাইছিস বাবুই? মানে আমি এই সমস্ত কথা ওকে শিখিয়ে দিয়েছি সবার সামনে বলার জন্য, তাই তো? কি বলছিস তুই বল? মিলিকে তো আমিও শেখাইনি, নিজে নিজে আমাকে নকল করে কথাটা বলেছে। জানাজানি হলে বাজে ফাঁসবো, আমি ভয়ে কেটে পড়ি। ছি 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 বাবুই, ছি। তুই তোর মাকে এতটা অবিশ্বাস করিস, সেটা মানতে আমার খুব খুব কষ্ট হচ্ছে রে। তুই এইভাবে বদলে যেতে পারিস বাবুই? না মা, তুমি বুঝতে পারছো না। আমি তোমাকে দাদু ভাই, আমি আর তোদের মা ছেলের মান অভিমান নিতে পারছি না। চুপ কর, তুই এবারে যা, যেখান থেকে পারিস আমার হাত বউকে নিয়ে আয়, এক্ষুনি নিয়ে আয়। হ্যাঁ অর্জুন, মেয়েটাকে যখন বিশ্বাসই করিস, ওকে চলে যেতে দিস না। না বাবুই, একদম না, একদম না। না নয় হ্যাঁ। দেরি করিস না অর্জুন, বেশি দূরে চলে গেলে কিন্তু খুব বাজে ব্যাপার হয়ে যাবে। তাড়াতাড়ি যা। মিলি কত দূর যেতে পারে আমার জানা আছে। বাবুই আবার মেয়েটাকে ফিরিয়ে আনবে নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই, একটা পরিবারে অনেক রকম লোক থাকে, সবাই একরকম হয় না, এক একজন এক এক রকম হয়। আমি তো সবাইকে একসঙ্গে বিয়ে করছি না, যাকে বিয়ে করছি সে কি কিছু বলেছে? না, উল্টে সবাইকে চুপ করিয়ে দিয়েছে। কই সেটা তুই দেখিসনি? সেটার কথা তো কিছু বলছিস না এখন। আজকের জন্য বিয়ের পরেই দেখবি ব্যাপারটা উল্টো গাইছে। সবাই যে তোমার মতো হবে সেটা ধরে নিচ্ছ কেন? বিয়ের আগে তো তুমি অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে, বিয়ের পরে দেখছো না তুমি কি করছো? তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তুমি সবার মাথাটা খাচ্ছ, আমাদের সবার জীবনটা অতিষ্ঠ করে ছাড়ছো, এমনকি নিজের বাবা মাকে অতি ছাড়ছো না। দাদা ভাই, খবরদার দাদা ভাই, বৌমনির গায়ে হাত দিবি না। তুই যদি আমার সামনে আমার বাড়ির লোকের গায়ে হাত তুলিস তাহলে কি করবে? কি করবে বলো? তাহলে কি বলবো তোকে? তোকে বলার আমার ভাষা নেই। তুই আমার কি ছেলে ছিলিস আর কি
ছেলে হয়েছিস। এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলতে আসো? বাপি বাপি, তুমি অনেকক্ষণ থেকে মার সঙ্গে ঝামেলা করছো, এরকম করো না কিন্তু, আমার আর ভালো লাগছে না। বিক্রম! খবরদার, খবরদার বিক্রম, আমি তোমাকে বারণ করে দিচ্ছি। তুমি নিজেকে অনেক নষ্ট করেছো, আর নিচে নামাবে না। কি করতে যাচ্ছিস? কি করতে যাচ্ছিস তুই? এই কচি দুধের শিশুটার গায়ে তুই হাত তুলতে যাচ্ছিস? তুই কি চাইছিস বিক্রম? কি চাইছিস তুই? আমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে যাই, এটাই চাইছিস তুই? কি চাইছিস তুই বিক্রম? আজ আমাকেও খোটা দিয়ে দিল। আমার দাদা বৌদি যা কোনোদিন করেনি, আজকে ও তাই করলো। শোন বিক্রম, আমি তোর খাইও না পড়িও না, তাই তোর খোটা আমি মানতেও যাবো না। আমার দাদা যদি আমাকে কোনোদিন কিছু বলে, আমি মাথা নিচু করে চলে যাব। আমার বৌদি যদি আমাকে কোনোদিন কিছু বলে, আমি মাথা নিচু করে চলে যাব। তাদের হক আছে আমাকে বলার, কিন্তু তোর কোনো হক নেই। আমাকে এতটাও দুর্বল ভাবিস না, বলে দিলাম বিক্রম, ভাবিস না। শোনো মা, এখন এসব বাদ দাও। দাদা ভাইয়ের মাথা যতদিন না পর্যন্ত ঠিক হচ্ছে, এই বাড়িতে সবকিছু চলতেই থাকবে। এখন আগে নীলুর খোঁজ করা উচিত। অপমানটা ওকে করে গেছে ওরা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, বেশ হয়েছে। যেরকম যেরকম করেছে তার ফল ভুগছে। তোর শ্বশুর বাড়িতে গিয়ে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছিলিস না? পরে জানতে পারলে কি হতো জানা নেই, এখনো কি হবে তা জানা নেই। এরপরে হয়তো বাড়িতে গিয়ে ঠিক করবে যে বিয়েটা হবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো চলে যেতে বলছি, যার যেখানে ইচ্ছা চলে যাক। আমার এই মেয়েটাকে রেখে গেলেই হবে। বারবারই চলে যাক চলে যাক চলে যাক, সবসময় চলে যাক করছো তো। সত্যি আমি একদিন চলে যাব, আমি সত্যি একদিন চলে যাব। শুধু রাইয়ের বিয়েটা মিটে যাক। তুমি কার কথার দাম দিচ্ছ বৌমনি? আমাদের কথার কোনো দাম নেই? আমরা সবাই তোমাকে চাই বৌমনি, তার কোনো দাম নেই। শুধু একমাত্র দাদা ভাই দামি তোমার কাছে। দাদা ভাই তোমাকে চলে যেতে বললো, আর তুমি চলে যাবে? তুমি কি শুধু দাদা ভাইয়ের জন্য এই বাড়িতে আছো? না তো, তুমি তো আমাদের সবাইকে কতটা ভালোবাসো বলো। আমাদের সবার জন্য তুমি এই বাড়িতে আছো। তাহলে দাদা ভাইয়ের কথায় এরকম হট করে ডিসিশন নিও না প্লিজ। এরকম সিদ্ধান্ত কেন নিচ্ছ তুমি? আমি বলছি তোমাকে, দাদা ভাই ঠিক ভালো হয়ে যাবে, ঠিক ভালো হয়ে যাবে। তো জানোই কত ডাক্তার দেখিয়েছি, কত কিছু করেছি। ডাক্তার তো বলেই দিয়েছে দাদা ভাই আর কখনো হাঁটতে পারবে না। দাদা ভাইয়ের পা আর কখনো ঠিক হবে না। হ্যাঁ, হয়তো বিদেশে নিয়ে গেলে দাদা ভাই ঠিক হয়ে যেত। বৌমনি, আমি তোমাকে কথা দিচ্ছি বৌমনি, যদি কোনোদিন আমার দিন আসে, আমি আমার চেষ্টার কোনো রকম ত্রুটি রাখবো না। আমি সব রকম ভাবে চেষ্টা করব। আমি তোমাকে কথা দিলাম বৌমনি। রাই, তুই আমাকে দয়া করছিস নাকি রে? তাও তোর শ্বশুর বাড়ির পয়সার দয়া। তোর কি মনে হয়, তোর আমাকে কি মনে হয় আমি তোর দয়া নিয়ে নেব? নিবি কি নিবি না সেটা পুরোপুরি তোর ব্যাপার দাদা ভাই। আর শুধু তোর জন্য নয় রে, চোরকির জন্য।
বৌমনির জন্য, এই বাড়ির প্রত্যেকের জন্য, আর এই পরিবারের সবার স্বার্থের জন্য। আর সেই তোকে আগের দাদা ভাইয়ের মতো ফিরে পাওয়ার জন্য আমি চেষ্টার কোনো ত্রুটি করব না। শহর গল্প তোর পা যদি ঠিক হয়ে যায় তুই চাকরি করে সব টাকা আমায় ফেরত দিতে। অল্প খুশি অল্প অভিমান কোনে দেখা দাদা ভাই, এখন আর বাধা দিস না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একবার বললাম তো কোনো দরকার নেই বরফ লাগানো। আমার পা ফুলে নীল হয়ে যাক, আমার পা কেটে বাদ হয়ে যাক, তাও তোমাকে আমার পায়ে বরফ লাগাতে হবে না, কোনো প্রয়োজন নেই। এটা কেমন ব্যবহার করছো তুমি মায়ের সঙ্গে? আমি বিশ্বাস করতে পারছি না, এটা দাদাভাই কেমন ব্যবহার করছে মায়ের সঙ্গে। মা তো ভালোর জন্য বলছে, এই ব্যবহারটা মায়ের সঙ্গে করছে দাদাভাই। কোনোদিন ভাবতে পেরেছো? ইনফ্যাক্ট কেউ যদি এই ব্যবহারটা মায়ের সঙ্গে করতো, পারলে তার গর্দান নিতে তুমি। কার ইনফ্লুয়েন্সে করছো এই কাজগুলো? এতটা ইনফ্লুয়েন্সড হয়ে গেছো আর তুমি বুঝতে পারছো যে তুমি ইনফ্লুয়েন্সড হয়ে কাজগুলো করছো, সেটা বুঝতে পারছো? কি জল? বাবু আপনি বসুন না প্লিজ, আপনি বসুন, আপনার পায়ে লেগেছে। কি হচ্ছে কি এসব? যায় এসব কি হচ্ছে? আমার ছেলে, আমার সোমের কষ্ট হচ্ছে, তার মধ্যে ওকে বিরক্ত করছো কেন? তোমরা জানো তো আমার সোমরাজ কষ্ট পেলে আমারও কষ্ট হয়। ঠিক আছে, ও যখন আমার হাতে বরফ লাগাতে চাইছে না, থাক না। প্লিজ আপনি একটু শান্ত হন। উত্তেজিত হলে আপনার ব্যথাটা বাড়বে, আর ব্যথাটা বাড়লে কার কষ্ট হবে? আপনারই তো। চুপ করে বসুন, আসছি আমি। তুমি রাগ ধরে আমিও খুঁজছি দিশে, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটা ক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে পাই, মন দিতে চাই, দিতে চাই। যাক, আমার ছেলেটা তো আরাম পেল। একটা মা হিসেবে এর বেশি আমি আর কি চাইতে পারি? এমনিতেই তো কালকে সোমের জন্মদিনের পর আমি আর এ বাড়িতে থাকবো না, চলেই যাব। তারপর তো প্রয়োজনে তিতিরই আমার ছেলেটাকে বরফ লাগিয়ে দেবে, তাই না? আমার তো প্রয়োজন শেষ, তাই তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাপি বার্থডে সোমরাজ বাবু।
তুমি আমার জন্য কেক বানিয়েছো? আমি ভেবেছিলাম এই কেকটা বানিয়ে আপনাকে সারপ্রাইজ দেব, কিন্তু কেকটা এত বিচ্ছিরি হলো। আমি একটা গুড ফর নাথিং কিচ্ছু পারি না, আমি এত বাজে একটা কেক হলো। কে বলেছে তোমাকে বাজে হয়েছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ খেতে হয়েছে। সত্যি? আমি যাতে কষ্ট না পাই আমার মন রাখার জন্য বলছেন না তো আপনি? একেবারে না, একদমই বলছি না, তুমি খেলে বুঝতে পারবে। কি হচ্ছে? এখন কি দেখছো? আরে ভালো হয়েছে দিদি। এই আপনি তো নিজে কেটে নিজেই খেয়ে নিলেন, আমাকে তো দিলেন না। দিন আমাকে জন্মদিন সবাইকে কেক খাওয়াতে হয়। জন্মদিনটা কার? আপনার। কেকটা কে কাটলো? আপনি। কেকটা খাবে কে? আপনি। দ্যাটস ইট। না আমি খাবো, আমাকে দিন। এরকম করলে হবে না। সোমরাজ বাবু, এই সোমরাজ বাবু কেন আপনি যাচ্ছেন? দিন না আমাকে একটু, এরকম পালিয়ে যাচ্ছেন কেন? দিন, যার জন্মদিন হয় তাকে কেক খাওয়াতে হয়, দিন না। কেক তুমি এটা আমার জন্মদিন, আমি কেক খাবো, তুমি আরে আপনার জন্মদিনে কেক কিন্তু আমি তো বানিয়েছি, একটু খেতে দিন না, একটুখানি দিন না সোমরাজ বাবু, একটুখানি খাবো, দিন। আরে বলছি না। আরে বলছেন না বললে হবে, দিন দিন দিন। আপনি বলেন ভালো খেতে হয়েছে, ভালো লাগে না, এটা পুরো শক্ত ইট মনে হচ্ছে আমার। তুমি যে এই রাতের বেলা আমার জন্মদিনটা মনে রেখে কেকটা বানিয়েছো, এটাই আমার জন্য অনেক। আমি তো তোমায় জাস্টিস দিতে পারলাম না, কিন্তু তুমি আমায় যে আনন্দটা দিলে, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না দিদি। সোমরাজ বাবু কি আই লাভ ইউ বলবেন? আই কি আপনি কি বলছিলেন? I'm grateful to you. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমার ঘরে কি করছিলেন? হ্যাঁ, আমার খাটে কেন শুয়েছিলেন আপনি? এসব তুমি কি? হ্যাঁ, তুমি বলাটা বন্ধ করুন, আপনি বন্ধ করুন। ও এখন পুরো দোষটা আমার হয়ে গেল তাই না সৃজন? আমি আপনার পাশে শুতে চেয়েছিলাম, আপনি তো আমার হাত ধরে তারপর সারা রাত ধরে। এখন সব ভুলে গেলেন না সৃজন? একদম মিথ্যে কথা বলবেন না। আমার মাথাটা ঘুরছিল, আমি ঘরে এসে শুয়ে পড়েছিলাম, আর তারপরে আমার আর কিছু মনে নেই। আর যদি সেরকম কিছু হতো আমি ঠিক টের পেতাম। আমি কিছু করিনি ঈশা। সৃজন দত্ত তার নিজের স্ত্রীকে কখনো ঠকায় না। এখন পুরো ব্যাপারটা আপনি অস্বীকার করে যাচ্ছেন সৃজন। নেশার ঘরে এত বড় বড় কথা বললেন, আমি ভয় পাচ্ছিলাম, আপনি আমার হাত ধরে বললেন না কোনো ভয় নেই, আপনি আমার মাথায় সিঁদুর পরিয়ে দেবেন। আর আমি আপনাকে বিশ্বাস করে এতটা ভুল করে ফেললাম সৃজন। তাহলে আমার চিৎকার করে লোক ডাকা উচিত ছিল, এটাই তো বলতে চাইছেন সৃজন? ছি 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 ছি। ঈশা আপনি কি বলছেন, আপনি বুঝতে পারছেন? সব বুঝতে পারছি আমি। আপনাকে বিশ্বাস করা না আমার একদম উচিত হয়নি, কিন্তু এখন তো আমার আর আফসোস করে লাভ নেই। আপনি আমার যা অবস্থা করলেন, তারপর তো আমার আর কিছু করার রইল না। আপনি কেন করলেন এরকম আমার সাথে, কেন করলেন সৃজন? ঈশা, ঈশা প্লিজ এভাবে চিৎকার করবেন না। দেখুন ঈশা, এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি, আমাদের কিন্তু মান সম্মান আছে।
ও মান সম্মান আপনাদের একারই আছে না? আমার কোনো মান সম্মান নেই। কাল সারা রাত ধরে যখন আমার সাথে ছিনিমিনি খেললেন আমার মান সম্মান নিয়ে, তখন কিছু হলো না তাই না? তাহলে আমি কি করবো সৃজন? আমি কি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো? ঈশা প্লিজ এভাবে মিথ্যে বলে আমার জীবনটা শেষ করে দেবেন না, দোহাই আপনার, প্লিজ। সৃজন, আপনি আমার সাথে যা করলেন না, তারপরে আমার আর গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো অপশন রইল না সৃজন। আমার আর কোনো মাছ তো তাহলে ভালোই টোপ গিলেছে। অভিনয়টা আমি খারাপ করি না, কয়েকটা অডিশনে যাব ভাবছি। পর্ণা রে, তোর রাজ্যপাঠ এবার ফুগে গেল। পর্ণা তুমি কোথায়? আমার খুব বিপদ পর্ণা, তুমি প্লিজ চলে এসো, প্লিজ আমাকে বাঁচাও পর্ণা, বাঁচাও আমাকে। দেখেছিস তো রুচি, সৃজন এখনো ফোনটা ধরছে না, কখন থেকে ট্রাই করে যাচ্ছি। আরে বাবা, এত সকালবেলা হয়তো ফ্রেশ হচ্ছে, দাঁড়া না একটু বেলা হতে দে, দেখবি নিজেই কল ব্যাক করবে। বলছি শোন না রুচি, তুই সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে নে, কিন্তু আমরা কিন্তু আর হোটেলে ফিরবো না, একেবারে ডিএম সাহেবের সাথে মিটিং করে আমরা ওখান থেকে বাড়ির জন্য রওনা দিয়ে দেবো, বুঝতে পেরেছিস? আমার না মনটা বড্ড কু ডাকছে, জানিস তো, ভালো লাগছে না কিছু। তুই কু ডাকার কি আছে পর্ণা, তুই না আজকাল একটু বেশি প্যানিক করছিস সৃজনদাকে নিয়ে। আসলে কি বলতো, কাল রাত্রের ওই স্বপ্নটা দেখার পর থেকেই আর রুচি, আমার হাত থেকে সিঁদুর পড়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু পর্ণার কাছে অপমানিত হওয়া আমি কিছুতেই সহ্য করতে পারবো না। পর্ণার চোখে ছোট হয়ে থাকার থেকে আমি এই ছাদ থেকে ঝাঁপ দেবো। মরে যাবো, ছেড়ে দাও। বাবু, অনেক হয়েছে। ঈশা ভালো মন্দ কিছু করে ফেলার আগে তুই পর্ণাকে ডিভোর্সটা দে, তারপরে তুই ঈশাকে বিয়ে করে ঘরে ধরে। কি মরতে যে আমি আপনাকে বিশ্বাস করতে গেছিলাম সৃজন, এখন তো আমার সব শেষ হয়ে গেল, সব আমার মান সম্মান কুল মর্যাদা সব শেষ হয়ে গেছে। আপনি চুপ করুন, আপনি একদম নাকি কান্না কাঁদবেন না। মা তুমি অন্তত ওকে বিশ্বাস করে আমাকে কিছু করতে বলো না মা, প্লিজ। মা তুমি বিশ্বাস করো, পর্ণা ওকে কিন্তু আগেই ধরেছিল, ওর ব্যাপারে সাবধান করেছিল। পর্ণা ঈশাকে ঠিক চিনেছিল মা। না পর্ণাকে ফোন করতে হবে, আমি এক্ষুনি পর্ণাকে ফোন করব। হ্যাঁ সৃজন, আপনি পর্ণাকে ফোন করুন, আপনি আপনার ভার্সনটাই বলুন। আপনি গোবেচারা গলায় নাকি কান্না কেঁদে বলুন যে আপনি কতটা নিরীহ। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু পর্ণার কাছে অপমানিত হওয়া আমি কিছুতেই সহ্য করতে পারবো না। পর্ণার চোখে ছোট হয়ে থাকার থেকে আমি এই ছাদ থেকে ঝাঁপ দেবো। হ্যাঁ আমি ছাদ থেকে ঝাঁপ দেবো। ঈশা কি বলছো? আমি মরে যাবো, ছেড়ে দাও। শান্ত হও, কি বলছো নাকি তুমি? আত্মহত্যা করতে যাবে কেন তুমি? হ্যাঁ আরে বাবা, সৃজন তোমার মাথায় সিঁদুর তুলে দিয়ে তোমার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেবে। না মমিতাদি, না, উনি এরকম কিছুই করবেন না। উনি আমার অসহায়তার সুযোগ নিয়েছেন। উনি মালিক আর আমি হলাম কর্মচারী, উনি যা খুশি তাই করতে পারেন। এবার আমায় অপরাধী করে উনি বউয়ের কাছে ভালো সাজবেন। না, আমার এখানে থাকার আর কোনো মানে হয় না। আমি চলে যাই, আমি চলে যাবো। আমি চলে যাবো। ঈশা দেখ একটা সামান্য জেদের জন্য এবার কত বড় কাণ্ড হবে। দেখ যে বিষয়টা একটা সই করে দিলে এই ঘরে এক্ষুনি মিটে যেত, তুই সইটা করলি না। এবার জল কত দূর গড়ায় তুই দেখিস। ঈশা যদি এক্ষুনি গিয়ে আত্মহত্যা করে, পুলিশ আসবে, তোকে ধরে নিয়ে যাবে, আর তোর সাথে সাথে আমাদের মুখটাও পুড়বে। তুই একবারও ভাবতে পেরেছিস
যে তোর বাবা আর কোনোদিনও মেরুদণ্ড সোজা করে মান সম্মান নিয়ে বাড়ি থেকে বেরোতে পারবে? আর আমরা কোনোদিনও কারোর সামনে মাথা তুলে দাঁড়াতে পারবো? হ্যাঁ, ফুর্তি করলি তুই, আর তার খেসারত দিচ্ছে কে? মেজো কাকি, তোর বড় বৌদি, আমরা। এত স্বার্থপর, এত নিকৃষ্ট। আচ্ছা সৃজন, এটা তুমি কি করলে? তুমি সেদিন সইটা করে দিতে পারলে না? আরে বাবা, সবাই ভাবতো যে পর্ণার সাথে তোমার ঝগড়া হয়েছে তাই তুমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছো। তার কিছুদিন পরে তুমি ঈশাকে বিয়ে করে নিতে, তাতে তোমার জীবনটাও বাঁচতো আর আমাদের জীবনটাও বাঁচতো। তা না করে তোমার বাবু কি করলো দেখো, সবার জীবনটা একেবারে শেষ করে দিল। একটু চুপ করবে তোমরা? থামবি একটু? সবাই মিলে দুষে যাচ্ছিস আমার ছেলেটাকে। বাবু অনেক হয়েছে, আমাকে এই যন্ত্রণা থেকে তুই এবার মুক্তি দে বাবা। ঈশা ভালো মন্দ কিছু করে ফেলার আগে তুই পর্ণাকে ডিভোর্সটা দে। ওই ডিভোর্স পেপারটা সই করে তারপরে তুই ঈশাকে বিয়ে করে ঘরে তোলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর মশাই, আমাকে অন্য একটা সরা দিন। বাজাও ঢাকা, সব বাজাও। বুকের রক্ত দিয়ে সংকল্প করলাম মা, আমি যেন ওই পরিবারকে শেষ করে দিতে পারি, শেষ করে দিতে পারি। জয় মা, জয় মা, জয় মা। জামাইবাবু বটচণ্ডীর থানে এসেছেন? এসব কি সংকল্প করছেন মায়ের সামনে? জামাইবাবু, আপনি এখানে? দেখা সাক্ষাৎটা একটু বেশি হয়ে যাচ্ছে তাই না ফুলকি? কখনো রায়চৌধুরী বাড়ির ভিতরে, কখনো রায়চৌধুরী বাড়ির বাইরে, কখনো হাজুতে, কখনো মন্দিরে। একটা কথা বলতেই হবে, আমাদের এই দেখা সাক্ষাতের জায়গাগুলোর মধ্যে অদ্ভুত একটা বৈপরীত্য আছে। এবার উল্টো প্রশ্নটা আমি করছি, আমি তো প্রায়ই এখানে আসি, তুমি কিভাবে? সংকল্প নেব মায়ের সামনে। মা, রায়চৌধুরী পরিবারের সবাইকে রক্ষা করো। কেউ যদি রায়চৌধুরী পরিবারের কারো ক্ষতি করতে চায় তাহলে যেন ফুলকি দাস তাকে ধরিয়ে দিতে পারে। আমি এই সংকল্প নিলাম। দাদা, বাজাও ঢাক। কি এমন করে আরতি করছে যেন সত্যি কোনো বড় শত্রুকে বধ করবে। আর রুদ্রর মুখটা এরকম হিংস্র হয়ে উঠছে কেন? রুদ্রর ইগো বরাবরই খুব বেশি। ও আবার অপমানিত বোধ করছে না তো? সত্যি ফুলকির কাণ্ড আমি ইদানিং বুঝতেই পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কিছু বলার আগে আমার তোমাকে কিছু বলার আছে। আজকে
বরচণ্ডী মায়ের থানে কাকে দেখেছি জানো? কাকে? জামাইবাবুকে। কি কি করছিলেন জানো? কি? বুক চিরে রক্ত দিয়ে সংকল্প করছিলেন, কোনো একটা পরিবারকে শেষ করে দেবেন বলছিলেন। কি শুনতে কি শোনো না তুমি? দিদি, এইটাই সমস্যা, তোমরা কেউ আমার কথা মানতে চাইছো না। তাই আমিও বরচণ্ডী মায়ের থানে গিয়ে সংকল্প করেছি, যদি কেউ এই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তাকে যেন আমি সবার সামনে টেনে আনতে পারি। ফুলকে, এই কথাটা তুমি রুদ্রদার সামনে বলেছো? এটা কিন্তু একদম ঠিক করোনি। আমি তো সেইভাবে কারোর নাম নিইনি, স্যার আমায় বকেছেন তাই আমি বলেছি আমি মুখ বন্ধ রাখবো, কিন্তু মনের ভেতর না একটা খটকা রয়েই যাচ্ছে দিদি। ফুলকি কি রুদ্রকে সন্দেহ করছে? ভাবছে যে রুদ্র কোনো ক্ষতি করতে চাইছে? না না না, এই ভুল সন্দেহটা ভাঙাতে হবে। যদিও আমি নিজে আজকাল রুদ্রকে ঠিক মতো চিনতে পারি না, তাও এটা রুদ্র কোনোদিনও করবে না। না না না, দাঁড়িয়ে পড়েছিলাম, ভাবছিলাম ঢুকবো কিনা। আসলে রুদ্র সম্পর্কিত যে কথাগুলো ফুলকি তোকে বলল, বোধহয় আমার সেগুলো শোনাটা উচিত নয়। কি ফুলকি, তাই তো? এই লাবু, তুই না ফুলকিকে ভুল বুঝছিস। ও ছেলে মানুষ, ওর কথার কোনো ঠিক আছে? কি বুঝতে, কি বোঝে, কি বলতে। কি তুমি বোধহয় জানো না, অনেক ছোট বয়স থেকে রুদ্ররূপ সান্যাল এই বাড়িতে যাতায়াত করছে। আমার বাবাকে নিজের গুরু, নিজের শিক্ষক হিসাবে মানে। বাবা তো নিজে হাত ধরে রুদ্রকে এই রাজনীতির জগতে নিয়ে এসেছে। আমি বুঝতে পারছি তোমার মনে একটা খটকা লেগেছে। তোমার মনে হচ্ছে যে মেজো কাকির বিরুদ্ধে এই ষড়যন্ত্রের পিছনে কোথাও না কোথাও রুদ্ররূপ সান্যাল জড়িত, তাই তো ফুলকি? এই লাভ, ফুলকি এসব কখন বললো বলতো? আর তুই ভাই সব ভাবছিস কেন? শোন না, আমি আজকে খুব ভালো চিকেন বানিয়েছি। রিকি চিকেন খেতে ভালোবাসে না? আমি চিকেনটা নিয়ে আসছি, তুই বাড়ি নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ থাক। হ্যাঁ আমি নিয়ে আসছি। প্লিজ, আজকে বাড়ি থেকে খাবারটা নিয়ে গেলে রুদ্র সত্যি সত্যি খুব রাগারাগি করবে রে। আসলে ফুলকি আজকে সত্যি সত্যি রুদ্রকে খুব চটিয়ে দিয়েছে, হিসেব মতো ওকে অসম্মান করেছে। অন্তত পক্ষে আমি তো সেটাই মনে করি। দি ভাই, তুমি আমার উপর রাগ করছো? আচ্ছা, তুমি একটা কথা সত্যি করে বলো তো, তোমার হাতে যে কালশিটেটা পড়েছিল তার জন্য জামাইবাবু দায়ী নন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই বন্ড সই করা ছিল যে ওই কাগজপত্র খুঁজে না পেলে কেউ বিশ্বাসই করবে না যে ওই জমিটা আমার নামে সই করা ছিল, কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, কিন্তু আদৌ তোমার নামে কোনো জমি ছিল বা আছে সেটা তো ওই যেখানে ওই বন্টন মানে ওই অফিসে গেলেই তো জানতে পারা যাবে, তাই না? মানে ধরো ওই মেশিনের মধ্যে তো সব এখন তোলা থাকে। কম্পিউটার ডেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা মনে আছে সেই হাসপাতালে গিয়ে দুর্ঘটনার খবরটা জানতে পারলাম, ওটা কি ওই ডাটা নাকি? কি কথাটা তুমি কিন্তু খুব একটা ভুল কিছু বলোনি। মানে যদি ধরো আমার ইনফরমেশন ওই কম্পিউটারে ইনপুট করে তাহলে ইনফরমেশন তো বেরিয়ে আসবে। হ্যাঁ মানে আমি তো বুঝি না, আমি বলছি আর কি, মানে সম্ভব? হ্যাঁ সম্ভব, যাওয়া যেতেই পারে। তাহলে আর দেরি না করে কাল সকালে বরং আমরা ওই অফিস বা যেখানে যাওয়ার দরকার আর কি সেখানে একবার যাই, চলো। ঠিক আছে। পাখি অনেক বছর আগে আমি জেঠুমনির সঙ্গে এখানে এসেছিলাম, বুঝলে? হ্যাঁ, জায়গা ঠিক মনে পড়ছে না। মানে সেখানেই ছিল জমিটা? হ্যাঁ এখানেই তো ছিল, কিন্তু এখন তো বাড়ি হয়ে গেছে গো। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি না, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে মানে এই আশেপাশেই কোথাও একটা হবে। মানে এই যে হ্যাঁ, কি চাই এখানে? নমস্কার, বলছি যে আসলে এই জায়গাটা না মানে আমার বাবা অনেক বছর আগে নিয়েছিল, মানে খালি জমি ছিল, তারপর এটা বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এই ফাঁকা জমিটা কিনেই তো আমি বাড়ি করেছি, কিন্তু এখন এই সমস্ত প্রশ্ন আসছে কেন? না মানে এই জমিটা মানে কার মারফত, মানে কার থেকে কিনেছেন একটু মানে বলতে পারবেন? একটু জানার দরকার ছিল আর কি আমাদের। দেখুন, তা তো প্রায় অনেক বছর আগেকার কথা।
ভদ্রলোকের নাম ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, এটা মনে পড়েছে যে আমি যার থেকে জমিটা কিনেছিলাম তিনি কিন্তু এই জমিটার মালিক ছিলেন না, ওনার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি ছিল। আচ্ছা দাদা, কোনোভাবে কি ভদ্রলোকের নাম তরুণজ্যোতি শীল? হ্যাঁ, তরুণ বাবু, তরুণজ্যোতি শীল। এই তো এনার মতোই লম্বা, বেশ বলিষ্ঠ চেহারা। হ্যাঁ, ধুতি পাঞ্জাবি পরতেন। হ্যাঁ, পাওয়া গেছে। কুশ শীলের নামে বন্ড করা ছিল, কিন্তু তরুণজ্যোতি শীল জমিটা বিক্রি করেছিল যেহেতু পাওয়ার অফ অ্যাটর্নি ওনার নামে ছিল। জেঠুমনি তো কাল বলছিল যে তার কিছু মনে পড়ছে না। এদিকে জেঠুমনি নিজের হাতে এই প্রপার্টিটা বিক্রি করে দিয়েছিল। হ্যাঁ, যেটা আমার নামে বন্ড সাইন করা ছিল। জেঠুমনি এরকম একটা কাজ করতে পারলো শুধুমাত্র সম্পত্তির জন্য, যাতে ওই বরানগরের বাড়িটা ছোট কাকা ভাগ না পায়, দখল করতে না পারে, তারপরে ওই ব্যবসার কোনো ভাগ না পায়, সেই জন্যই বাবা গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে বলেছিল। তার মানে সোনাদির কথাগুলো কি সত্যি? সম্পত্তির জন্য জেঠুমনি এতটা নিচে নামতে পারেন? নিজের ভাই, তার গোটা পরিবার সবাইকে শেষ করার কথা ভাবতে পারেন? এই কোন প্রশ্নের সামনে দাঁড় করালে আমাকে বলা মহেশ্বর? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাকি এই বিষয়টা আমি কি করে বিশ্বাস করবো বলতো? হ্যাঁ, জেঠুমনি যে এরকম একটা কাজ করতে পারে আমি কি করে বিশ্বাস করব? যে আমায় মানুষ করেছে, আমাকে স্নেহ দিয়ে বড় করেছে, সে মানুষ আমার পেছনে আমার সম্পত্তি বিক্রি করে দিয়েছে, এদিকে আমি জানি না। এটা আমি কি করে বিশ্বাস করবো বলো না? কি করে বিশ্বাস করবো আমি? বাকি এই বিষয়টা আমি জেঠিমনির সঙ্গে কিছুতেই মেলাতে পারছি না। জানি না কুশবাবু, জানি না কি সত্যি কি মিথ্যা। জেঠুমনি আমাদের কতটা ঠকিয়েছেন, উনি আমাদের ঠকাতে পারেন কি না, এসবের উত্তর তো আমাদের কাছে নেই। বলো, বিশ্বাস করতে মন চাইছে না যে উনি খারাপ মানুষ, কিন্তু বিশ্বাস করব না যে তারও তো কোনো উপায় নেই। কুশবাবু, এই কথা জানার পর আমি তোমার থেকে আর একটা কথা লুকোতে পারছি না। কি হয়েছে পাখি? তো তোমার গলা শুনে এরকম টেনশন লাগে মনে হচ্ছে। কি হচ্ছে? কিছু চিন্তা করছে কোনো বিষয় নিয়ে? কি হচ্ছে বলো না আমাকে। সেদিন রান্নাঘরে ঢুকতে গিয়ে হঠাৎ আমার কানে আসে সোনাদীপ ফুলদিকে বলছে, মহা দুর্গা অষ্টমীর দিন বাবাই ওই গাড়িটারই ব্রেক ফেল করিয়ে রেখেছিল, যাতে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে সব পরিবারে ছোট কাকারা মারা যায়। জেঠুমনি এমন কাজ করেছে? কি বলছো কি তুমি পাখি? কুশবাবু, এখন যে এরকম ভেঙে পড়লে চলবে না, সত্যিটা যাচাই করতে হবে তো আমাদের। আজ ওই ড্রাইভার বিষ্ণু কাকার সঙ্গে একবার দেখা করার চেষ্টা করবো কুশবাবু। রাজুদা আমাকে নিয়ে যাবে বলেছে, রাজুদার সঙ্গে আমার ফোনে কথাও হয়েছে। না পাখি, আমি সাংঘাতিক সত্যের মুখোমুখি হতে চাই না পাখি। আমি যাবো না, আমি নিজের কানে এত বড় সত্যি কথা আমি শুনতে পারবো না। না পাখি, আমার দরকার নেই, আমি যাবো না। আমার সত্যিটা জানার দরকার নেই পাখি। ঠিক আছে, তুমি শান্ত হও কুশবাবু, তুমি শান্ত হও। যেতে হবে না তোমাকে, কোথাও যেতে হবে না। নমস্কার, আমি ওই শিলবাড়ি মানে আলতাবাড়ির তপনজ্যোতি শীলের বৌমা। আমার নাম পাখি শীল। আলতাবাড়ি মানে সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানির বাড়ির বৌমা তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বছর আগে দুর্গা অষ্টমীর দিনে যে গাড়ির দুর্ঘটনাটা ঘটেছিল, সেই গাড়িটা কি কুশবাবুর বাবা মানে তপনজ্যোতি শীল চালাচ্ছিলেন? সেই দুর্ঘটনা সম্পর্কে কি কিছু মনে আছে আপনার? দেখুন আপনি যেটুকু জানেন আমাকে সেইটুকুই জানান। ওই দুর্ঘটনার কিছুক্ষণ আগেই গাড়ি রাখতে আমি ও বাড়িতে গেছিলাম। তখন বাড়িতে খুব অশান্তি হচ্ছিল শুনেছিলাম।
ওই খাওয়া দাওয়া নিয়ে আর কি। তারপর আমি আর ঢুকিনি বাড়িতে, ওই পারিবারিক ব্যাপার তো। আমি ওই বাড়ির বাইরে অপেক্ষা করছিলাম গাড়ির চাবিটা দেবো বলে। আর কিছুক্ষণ পরে ছোটবাবু মানে তোমার শ্বশুরমশাই, নন্দা বৌদিমণি আর কুঁচ দাদা তার ভাইকে নিয়ে বেরিয়ে এলেন। এসে আমার কাছ থেকে চাবি নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন। আমার কথা তো শুনলেনই না, তারপরেই তো শুনলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের না জীবনের মোহ আছে, না মৃত্যুর জন্য ভয়। তাহলে কেন সবার আগে ব্রাহ্মণদেব নিজে তার স্থান নৌকায় সুরক্ষিত করেছেন? কারণ আমাদের কাছে জ্ঞান আছে, আর যাদের জ্ঞান আছে তাদেরই বেঁচে থাকার সর্বপ্রথম অধিকার। সেই জ্ঞান যা সংসারে অধর্ম ছড়িয়ে দেয়, সেই জ্ঞান যা মানুষের মধ্যে ভেদাভেদ করে, এমন জ্ঞান মূল্যহীন। আমাদের এমন জ্ঞানের কোনো প্রয়োজন নেই। তাই জ্ঞানী ব্রাহ্মণদেব, আপনি আপনার জ্ঞান নিয়ে এই বৃন্দাবনেই থাকুন। আপনার আমাদের সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে ত্যাগ করলাম। চলো দাদা। আমি কখন থেকে বসে আছি, এবার খিদেও পাচ্ছে। আপনি ফিরে তো আসুন। আরে মৎস্য অবতারকে কে মারবে? শুনতে পাচ্ছেন ভগবান? ভগবান! ভদ্রাক্ষ ভগবান, আরে ভগবান, আমি এখানেই বসে আছি। আসুন, বাইরে আসুন, আসুন। ভদ্রাক্ষ, দিন আপনার হাতটা দিন। আমি কখন থেকে এখানে বসে আছি, দিন না আপনার হাতটা দিন। ভদ্রাক্ষ, ভগবানের কণ্ঠস্বর তো অন্য দিক থেকে আসছে। আরে ভগবান, আরে ভগবান, আরে ভগবান, আপনি এদিক দিয়ে গিয়েছিলেন, ওদিক দিয়ে এলেন, আমার সাথে লুকোচুরি খেলছেন, তাই না? সব ওই বিষ্ণুর মায়া। এই কেমন মায়া? ও চায় যেন জল প্রলয় আসতে দেরি হয়ে যায়, যাতে ও নিজের ভক্তদের বাঁচাবার কোনো না কোনো ব্যবস্থা করতে পারে। সেই জন্যই আমাকে এক্ষুনি এই মুহূর্তেই জল প্রলয় আনতে হবে, না হলে ও পুনরায় নিজের মায়া দিয়ে ওর ভক্তদের বাঁচিয়ে দেবে। ভদ্রাক্ষ, ভগবান, যাও, মেঘ ভেদন অস্ত্র প্রস্তুত করো। ভগবান, আমি তো কখন থেকে অপেক্ষা করেছিলাম এই কথাটার জন্য। আমি এক্ষুনি যাচ্ছি। কানাই, এটা তুমি ঠিক করছো না। তুমি বোধহয় জানো না যে আমরা কারা। ব্রাহ্মণদেব, আপনিও জানেন না যে আমি কে। জল প্রলয়, জল প্রলয়, জল প্রলয়, জল প্রলয়। হে ঈশ্বর, হে ঈশ্বর, এই সবই আপনার মায়া যে আমরা এখনো সুরক্ষিত। হে প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করুন প্রভু, আমাদের ক্ষমা করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।